Hello friends, welcome to my YouTube channel. Today discuss a vital video for class 11 2026 2026 এ আমরা কিন্তু 11 ক্লাসে উঠে যাব, অর্থাৎ যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিওটি। আগে কিন্তু একটা ভিডিও শেয়ার করেছি দ্য লার্নিং চ্যানেল থেকে, যে ভিডিওগুলো শেয়ার করব সেগুলো কিন্তু তোমাদের খুবই কাজে লাগবে। দেখো, তোমরা কিন্তু আর কটা দিন পরেই কি হয়ে যাবে না 11 ক্লাসে উঠে যাবে। এই 11 ক্লাসে উঠে গেলেই তোমাদের সবচেয়ে বেশি সমস্যা কোনটায় করবে না ইংলিশ সাবজেক্ট। এই ইংলিশ সাবজেক্টটাকে যদি আমরা প্রথম থেকে একটু ভালোবেসে না করতে পারি তাহলে কিন্তু আমাদের এইচএসে একটু সমস্যা এসেই যাবে। তাই আমি বলবো, যারা 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করতে চাইছো, তাহলে তোমাদের মধ্যে সবাই তো এটাই চাইছো, অর্থাৎ কেউ কি চায় যে 65% মার্কস পেয়ে চুপচাপ থাকতে? তাই যারা 65% মার্কস অ্যাচিভ করতে চাইছো তারা কিন্তু বেশি হয়ে যাবে, 85 হয়ে যাবে। যারা 85 বা 90-র মধ্যে থাকছো তারা 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করতে পারবে যদি ইংলিশ গ্রামারটাকে সঠিকভাবে করা যায়। তো ইংলিশ গ্রামারটাকে সঠিকভাবে করতে গেলে আমাদের কিন্তু প্রথমে টেন্স জানতে হবে। তো টেন্সটাকে যদি আমরা প্রথম থেকে ভালোবেসে না জানি বা না জানতে পারি তাহলে কিন্তু আমাদের সমস্যাগুলো কিন্তু পিছু ছাড়বে না। তাই এই সমস্যাগুলোকে দূরে সরিয়ে রাখতে আমাদের করতে হবে কি, আমাদের টেন্সটাকে ভালো করে জানতে হবে। দেখো, তোমাদের দুটো পার্টে পরীক্ষা হবে, আর টেন্স কিন্তু সরাসরি 10 নম্বর 15 নম্বর কিন্তু টেন্স দেবে এমন কিন্তু নয়। এটা কিন্তু খুবই কঠিন, আবার খুবই সহজ। তাহলে কি খুবই কঠিন বলবো এই কারণের জন্য যদি টেন্সটাকে না জানো, আর খুবই সহজ বলবো যদি টেন্সটাকে একবার শিখে যাও। তাহলে কি হবে, তাহলে বইয়ের লাইন তুলে যেখান থেকে টেন্সগুলো দেবে সেই জায়গাগুলো কিন্তু তোমরা ধরতে পারবে, আর লাইনটা তো পড়েই বুঝতে পারবো। অর্থাৎ বইটাকে আমরা পড়ি আর না পড়ি, আমার লাইনটা তুলে দিলেই কোন টেন্সে করতে বলেছে আর কোন টেন্সে আছে, এই ব্যাপারটাকে যদি সঠিকভাবে না জানা যায় তাহলে কিন্তু আমাদের সমস্যাগুলো এসেই যাবে। আর এই সমস্যাগুলো থেকে দূরে রাখতে, অর্থাৎ সমস্যাগুলোকে দূরে রাখতে গেলে আমাদের করতে হবে কি, টেন্সটাকে জানতে হবে। তো দেখো, তোমরা কিন্তু সেই 6-7 থেকে টেন্স শিখে আসছো, মানে টেন্স 6-7 থেকে নয়, জাস্ট ইংলিশ টু বেঙ্গলি করতে শিখেছো, কিন্তু তখন টেন্সটা কিন্তু সঠিকভাবে তোমরা জানোনি। তো যারা জানো এদের মধ্যে, অর্থাৎ তোমাদের মধ্যে আমি ধরে নিলাম যে 80% স্টুডেন্টস কিন্তু টেন্সটাকে জানে, কিন্তু তারা জানা সত্ত্বেও কিছু কিছু জায়গায় কিন্তু ফল্ট থেকেই যায়। আর এই ফল্টগুলো যদি আগে থেকে সলভ করা না যায় তাহলে কিন্তু ওটা আমাদের পিছুই ছাড়বে না। তাই যারা টেন্স জানো তারা তো অবশ্যই আরেকটু ভালো করে পড়বে, আর যারা জানো না তারা কিন্তু আরেকটু ভালো করে দেখে নেবে। আর দেখে নিলে পরে কি হবে না, দেখে নিতে তো কোনো অসুবিধা নেই, দেখে নিলে তো তোমাদেরই সুবিধা হবে। অর্থাৎ যেই জায়গাগুলো ফল্ট হয় সেই জায়গাগুলো আগে শিখতে হবে। তো টেন্স, যেমন আমি ভাত খাই আইট রাইস বলে দিলাম, কোন টেন্স কী ব্যাপার অত কিছু জানলাম না, শুধু মুখস্থ করে রেখেছি। এই যে মুখস্থ করে রাখার জন্যই আমাদের এই সমস্যাটা। তো মুখস্থ করলে আমাদের কি হয়, মুখস্থ করলে যে কটা মুখস্থ করব সেই কটাই কিন্তু আমাদের মাথায় থেকে যাবে। কিন্তু যদি আমরা কী করব না, আমরা যদি থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল দুটো, অর্থাৎ থিওরিটা কি সেটাও জানবো আর প্র্যাকটিক্যাল সেটাও জানবো, এই দুটো পার্ট যদি আমরা সঠিকভাবে জেনে নিই তাহলে কি হয়, তাহলে আমাদের কিন্তু কোনো সমস্যা আসবে না। তাই দ্য লার্নিং চ্যানেল থেকে তোমাদের কাছে যেগুলো শেয়ার করা হচ্ছে তোমাদের একটু হলেও কাজে লাগবে। তো কেউ মনে করছো যে আমার এই টেন্স শিখে কী হবে, দেখো টেন্সটা তো লাগবেই, টেন্স পরীক্ষায় তো করতে দেবেই, সে 2 নম্বর দিক 3 নম্বর দিক দেবে। বাট এই টেন্সটাকে না জানলে বাকি যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু অনেক ভুলভ্রান্তি ধরা পড়বে। আর এই ভুলভ্রান্তিগুলোকে আগে জানতে হবে, আর এই আগে জানতে গেলেই আমাদের টেন্সটাকে ভালো করে জানতে হবে। তো দেখো, এই টেন্সের বেসিকগুলো যে কী, অর্থাৎ টেন্সের বেসিকগুলো হচ্ছে আমাদের একটুখানি আর্টিকেলস জানতে হয়। আর্টিকেলস না জানলে তো আমাদের হয় না, আর্টিকেলসটাকে জানতেই হবে। তাই তোমরা সবাই আর্টিকেলস জানো, কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু ব্যতিক্রম থাকে, সেই ব্যতিক্রমের রুলসগুলো একটু জেনে নিতে হবে। দেখুন, আমরা ছোটোবেলায় দেখেছি যে আমরা যে এই আই ও ইউ দিয়ে শুরু হলে পরে অ্যান বসে যাচ্ছে, আর কনসোনেন্ট দিয়ে হলে এ বসে যাচ্ছে। আর যদি নির্দিষ্ট একটা কিছু থাকে, অর্থাৎ পাহাড় পর্বত নদী সমুদ্র, তাহলে কী হবে, দা বসে যাচ্ছে। তো এটা তো রুলস আমরা জানি, বাট তার ব্যতিক্রমী রুলসগুলো যখন উচ্চারণগত দিক থেকে আসে সেটা জানতে হবে। আর যদি আমরা নির্দিষ্ট করে বলি তখনই কিন্তু দা বসে। তাহলে কী, দেখো যদি কলম বলি তাহলে পেন,
একটি কলম বলে এ পেন, যদি দুটো কলম বলি টু পেন্স, তাহলে টু পেন্স হয়ে গেল। এবার যদি কলমটি বলি তাহলে দা পেন। তাহলে দেখো কিন্তু পেন তো পি দিয়ে শুরু, অর্থাৎ কনসোনেন্ট দিয়ে শুরু, তাহলে তো এ পেন হওয়ার কথাই ছিল, কিন্তু সেটা হবে না। তো এইরকম জায়গাগুলো কিন্তু ধরে নিতে হবে, এই একটা উদাহরণ। এবার দেখো আর্টিকেলস তো একটুখানি জেনে নিলাম যে এই ব্যতিক্রমগুলো উচ্চারণগত দিক থেকে এসে যায়। দেখো আমরা যদি বলি যে ড্যাশ ওয়ান আইড ডিয়ার, তাহলে এই যে ড্যাশ ওয়ান আইড ওয়ানের ও এর হচ্ছে ওয়াইয়ের মতো, তাহলে কিন্তু এ হবে না, অ্যান না হয়ে এ হবে, অর্থাৎ এখানে ওয়ান ও দিয়ে শুরু হচ্ছে, কিন্তু হওয়ার কথা ছিল অ্যান, কিন্তু হয়ে গেল এ। এইরকম যে ওয়ান আইড ডিয়ার এটাতে কিন্তু এই কিন্তু ভুলভ্রান্তিগুলো এসেই যায়, এখান থেকে কিন্তু ধরতে হবে। এই 1 রুপি নোট, অর্থাৎ এই 1 রুপি নোট না অ্যান 1 রুপি নোট, এইখানে কিন্তু কনফিউশন হয়ে যায়। এরকম উচ্চারণগত দিক থেকে কিন্তু আমাদের এই পরিবর্তনগুলো ধরতে হবে। আর জানতে হবে পার্সন, এই পার্সনটাকে কয় ভাগে ভাগ করা যায় এটাও জানতে হবে। এটা যদি না জানি তাহলে আমরা টেন্স করতে পারবো না। তাই আমরা প্রথম থেকে যখন টেন্স বলে শুরু করেছি তখন এই টেন্সটাকে ভালো করে জানবো। দেখো আগের দিন বলেছি কোনটা কোন টেন্স এটা জেনেছি, কিন্তু এটা টেন্স করতে গেলে আমাদের যে ব্যতিক্রম রুলসগুলো আসে বা যেগুলো না জানলে আমাদের টেন্সই করতে পারবো না, সেটা কিন্তু করতে হবে। তো দেখো আমরা যদি পার্সনের নাম্বার সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে কী হবে, তাহলে কিন্তু আমরা কোন পার্সন কোন নাম্বার সেখানে কিন্তু আমরা ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ অ্যান্ড আদার ভার্বস কিছুই বসাতে পারবো না, এটা কিন্তু জানতে হবে। তাই পার্সনটাকে দুই ভাগে ভাগ করা যায়। দেয়ার আর টু টাইপস অফ পার্সন, আর থ্রি টাইপস অফ পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। তাহলে পার্সনটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আর নাম্বারটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। নাম্বার কি, সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার। সিঙ্গুলার মিনস অনলি ওয়ান, প্লুরাল মিনস মোর দ্যান ওয়ান, এটা কিন্তু জানতে হবে। তাই আমরা আর্টিকেলসের সাথে সাথে কী জানতে হবে না, আমাদের পার্সনের নাম্বারটাও জানতে হবে। আর কি জানতে হবে, আমাদের এই যে পার্টস অফ স্পিচের মধ্যে যেগুলো আছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এটা সবটাই কিন্তু জানতে হবে। তো আমাদের টেন্স করতে গেলে কী লাগে না, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে ভার্ব লাগলে আর কিছু লাগবে না, সব লাগবে। অর্থাৎ একটা সেন্টেন্সে কী থাকে সেটা সম্পর্কে একটু জানতে হবে। তার সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট পার্ট থাকবে, একটা প্রেডিকেট পার্ট থাকবে, আর এই প্রেডিকেট পার্টের মধ্যে একটা ভার্ব থাকবে। তো আমরা কি এই শুধু এইটুকু ভার্ব দিয়েই আমাদের টেন্স হয়ে যাবে? না, এটা কখনো হবে না, এটাও জানতে হবে। তাহলে আমাদের পার্সন নাম্বারটাও কিন্তু জানা হয়ে গেল। আবার দেখো এই পার্সন নাম্বার সঙ্গে সঙ্গে দেখো কোনো উদাহরণ, দেখো আমি ভাত খাই, আই ইট রাইস। আমার বাবা ভাত খান, মাই ফাদার ইট রাইস। আমরা বলে ফেলি, কখনো কখনো বলে ফেলি, কিন্তু মাই ফাদার ইট রাইস তো হবে না। কেননা আমার বাবা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এটা কিন্তু আমরা সবাই অনেকেই বড় তোমরা তো ছোটো, আরও বড় যারা হয়ে গেছে, অর্থাৎ যারা এইচএস পাস করে গেছে তারাও ভুল করে। এই ভুলভ্রান্তিগুলোর জন্যই কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে থেকে কিন্তু তোমরা এই জায়গাগুলো ধরতে পারবে। যে তোমাদের আমি যে বলবো না যে অনেক কিছু মুখস্থ করে আসা, তোমরা সবাই সব জানো, কিন্তু এই যে ব্যতিক্রমী কিছু কিছু জায়গাগুলো, এই জায়গাগুলো তোমাদের কিন্তু জানতেই হয়। তাহলে যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়, এটা কিন্তু জানতে হবে। সেই জন্য মাই ফাদার ইট রাইস না হয় মাই ফাদার ইটস রাইস হলো, এটাও কিন্তু ভুল হয়। এবার দেখো এটা তো জানলাম এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর কি জানতে হবে, আর জানতে হবে সেন্টেন্স লেখার একটা ফিচার্স থাকে, এটাও কিন্তু জানতে হবে। আর এই সেন্টেন্স লেখার ফিচার্সটাকে যদি আমরা সঠিকভাবে না জানি তাহলে কিন্তু আমাদের ভুলভ্রান্তি হতেই থাকবে। তাহলে সেন্টেন্স লেখার ফিচার্সটা কি, তাহলে আমরা জানি, প্রথম থেকেই জানি যে এভরি সেন্টেন্স বিগিন উইথ ক্যাপিটাল লেটার, এন্ডস উইথ এ ফুল স্টপ, কোশ্চেন মার্ক অর এক্সক্লেমেশন মার্ক। এভরি সেন্টেন্স আর এভরি প্রপার নাউন, অর্থাৎ ইন সেন্টেন্স এভরি প্রপার নাউন অলওয়েজ বিগিন উইথ ক্যাপিটাল লেটার, এটাও কিন্তু জানতে হবে। অর্থাৎ প্রপার নাউন যেখানে থাকবে সেখানে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। দেখো আমরা যদি এরকম লিখি, তাহলে উই লিভ ইন ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া বললাম, ইন্ডিয়াটা প্রপার নাউন, সেখানে ইন্ডিয়ার আয়টা বড় হাতে হবে। তো আমরা সবাই বলি, এ তো আমরা জানি, কিন্তু দেখবে যে লেখার সময় কিন্তু ওই ভুলগুলোই সবচেয়ে বড় আকার ধারণ করবে। সেটা তোমাদেরও অগোচরেই হয়ে যাবে, তা আমাদেরও হয় গো, আমাদেরও হয়, তোমাদের তো হবেই। তো এই ভুলভ্রান্তিগুলো তুমি হয়তো বলতে পারো যে এটা আমার ভুল, কোনো দিনই হবে না। হ্যাঁ, কোনো দিন হবে না, কিন্তু কোনো একদিন হয়ে গেছে। তো এই ভুলভ্রান্তিগুলো হয়ে যায়। সেন্টেন্স শেষ হবে কী দিয়ে, অর্থাৎ সেন্টেন্স শেষ হবে কী দিয়ে, ফুল স্টপ, কোশ্চেন মার্ক অর এক্সক্লেমেশন মার্ক দিয়ে। তাহলে আমরা ধরবো যেগুলি সেন্টেন্সগুলো কেমনভাবে শুরু হচ্ছে সেটাও দেখবো, আর শেষ হচ্ছে কি দিয়ে সেটাও দেখবো, আর প্রপার নাউন আছে কিনা সেটাও দেখবো। এটাও জানা গেল। আর একটা জিনিস জানতে হবে যে পার্সন নাম্বার জন্য যে অনুযায়ী কিন্তু আমাদের অ্যামেজার ব্যবহার করতে হবে, অর্থাৎ ভার্ব টু বিগুলো শিখতে হবে। কী কী ভার্ব টু বিগুলোকে, অ্যামেজার, ওয়াজার, এগুলোকে জানতে হবে। আর কি, শ্যাল উইল জানতে হবে, হ্যাড জানতে হবে, হ্যাভ জানতে হবে, হ্যাজ জানতে হবে, সমস্তটাই জানতে হবে। আর এটা যদি আমাদের এই কনসেপ্টটা মাথার মধ্যে থাকে, আমি শুধু জাস্ট তোমাদেরকে বলতে চাইছি, তোমাদেরকে অনেক বেশি জ্ঞান দিতে চাইছি না, তো আমি বলতে চাইছি যে এইগুলো যদি তোমরা প্রথম থেকে
একটু শিখে রাখো, মানে মনে রাখো, তাহলে কিন্তু তোমাদের আর কোনো সমস্যাই আসবে না। দেখো খেলার সময় কী হয়, আমরা একটু ওয়ার্ম আপ করে নিই, জাস্ট এটা মনে করতে পারবো একটা ওয়ার্ম আপ হচ্ছে। এই ওয়ার্ম আপ না করলে পেলে কিন্তু আমাদের ভুলভ্রান্তিগুলো হয়েই যাবে। তো আমাদের যেমন যে দৌড়াতে গেলে আমাদের যে স্টেপিংগুলো ভুল হয়ে যায়, কীভাবে নেবো, কোন পা আগে নেবো, কী পাশি কখন বাজবে, কোন দিকে তাকিয়ে থাকবে, এই সমস্ত কিছু আমাদের ফিচার্সগুলো কিন্তু জানতেই হয়। তো খেলতে গেলে যেমন এগুলো লাগে, পড়াশোনা কিন্তু একটা খেলার মতন, অর্থাৎ খেলার ছলে আমাদের পড়া করতে হবে। তো এটা যদি তোমাদের, আমি জাস্ট তোমাদের জ্ঞান দিচ্ছি না, জাস্ট তোমাদের বলতে চাইছি যে এগুলো তোমরা একটু ফলো করো, দেখবে যে আমার কথা 1% কেন 1%-এর অর্ধেক হলেও কিন্তু তোমাদের কাজে লাগবে। তাই এই 11 ক্লাসে উঠে তোমাদের জ্ঞান দেওয়ার মতন বা তোমাদেরকে শেখানোর মতন কিছু নেই। জাস্ট যারা জানো না তারা তো শিখছো, আর জাস্ট যারা জানো তারা কিন্তু একটুখানি সেটাকে ঝালিয়ে নিচ্ছে, জাস্ট এটা রিভিশন করে নিচ্ছ। তো এই রিভিশনের মধ্যে দিয়েই কিন্তু তোমাদের শেখা হয়ে যাবে, টেন্সটাও পুরোটা করা হয়ে যাবে। তো আমরা আগের দিন বলেছিলাম টেন্স, কিন্তু আমরা টেন্সকে চলে যাওয়ার অর্থাৎ প্রত্যেকটা পার্টে টেন্স কিন্তু আলোচনা করব এবং লিখে লিখে উদাহরণ দিয়ে দিয়ে সুন্দরভাবে। কিন্তু আজকে কিন্তু জাস্ট এইটাই বলে যাবো, এটা কিন্তু তোমাদের একটা কাজ থাকলো, মনে করো এটা একটা ডিউটি। এই ডিউটিটা যদি তোমরা পালন করে চলতে পারো তাহলে কিন্তু টেন্স করার সময় কোনো সমস্যা আসবে না। তো আমরা এই যে অ্যাম ইজ আর, আমরা জানি না যে আই ট্রাইস, হ্যাঁ এটাও আই ট্রাইস হলো কেন, মাই ফাদার ইটস ট্রাইস হলো এটাও জানি না, আর আই অ্যাম এ স্টুডেন্ট এই অ্যামটা দিলাম কেন এটাও জানি না। তো কখনো কখনো জিজ্ঞাসা করলে, যদি জিজ্ঞাসা করি যে আই অ্যাম এ স্টুডেন্ট সেটা অ্যাম হলো কেন, আমরা বলতে পারি না, ও সবাই লিখে তাই লিখি, সবাই লিখেছে, তুমিও লিখেছো, তোমরাও লিখছো, এবার পাশে পাশে বন্ধুরাও লিখছি। তো এটা কেন লিখছি, কী ব্যাপার, পার্সন নাম্বার সম্পর্কে জ্ঞান না জানলে হবে না। তাহলে অ্যাম কোথায় বসে, অর্থাৎ ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারে অ্যাম বসে। জাস্ট এই কটা জিনিস জেনে রাখো, এই কটা জিনিসের জন্য কিন্তু আজকের ভিডিও। তাহলে অ্যাম কোথায় বসে, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারে অ্যাম বসে। ইজ কোথায় বসে, ইজ বসে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এবার যদি আমি এরকম বলে যাই, দেখো বলতে গেলেই দেখবে যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারে অ্যাম, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে ইজ, আর এক্সেপ্ট ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার অ্যান্ড থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইউজ আর। তো এটা যারা জানো তারা মনে মনে হাসছে, হ্যাঁ এটাই ঠিক, অর্থাৎ এর মধ্যে কোনো ভেজাল নেই, এটাকে তোমাদের জানতেই হবে। এর বাইরে জানতে গেলে কিন্তু সমস্যা, অর্থাৎ এর বাইরে কি মুখস্থ করবা এটা তো জানা, তো এর বাইরে আর কোনো কিছু জানার দরকার নেই আমি যা শিখতে গেলে। তাহলে হ্যাভ হ্যাজ কী করে, হ্যাভটা কোথায় বসে আর হ্যাজটা কোথায় বসে। প্রথমে দেখি হ্যাজটা কোথায় বসে, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে পরে হ্যাজ বসে, আর এক্সেপ্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার উই ইউজ হ্যাভ। এই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বাদ দিয়ে যত জায়গা আছে, তো বসানোর জায়গা যত জায়গা, আবার কোথায় কত জায়গা, যত জায়গা বলতে আমরা ওই যে কী করবো না, পার্সনকে 3 ভাগে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। আমাদের বসানোর জায়গায় হচ্ছে 6টা, তার মধ্যে একটা চলে গেলে আর 5টা, এই 5টা জায়গায় হ্যাভ বসে, এটা তো অবশ্যই জানো। তাহলে কোথায় কোথায় বসে, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার, সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার, অ্যান্ড থার্ড পার্সন প্লুরাল নাম্বারে হ্যাভ বসে। তো এটা সহজ হবে না। তাহলে আমরা এটা যদি বলি যে এক্সেপ্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইউজ হ্যাভ, তাহলে তো মিটে যায় সমস্যা। আর হ্যাডটা আরও সোজা। দেখো এই যে হ্যাড, আমরা তাহলে আই হ্যাভ হবে, তাহলে আই হ্যাড হবে, তাহলে হি হ্যাড হবে, শি হ্যাড হবে, এটা জানি। কিন্তু আমি যদি বলি সব পার্সন সব নাম্বারেই হ্যাড হবে, তাহলে কি, অর্থাৎ কোনো কিছু জিনিস, কারো কিছু জিনিস ছিল বোঝালেই কিন্তু কী হবে, হ্যাড হবে। তাহলে হ্যাড কোথায় বসে, এভরি পার্সন এভরি নাম্বারে হ্যাড বসে। তাহলে হ্যাভ হ্যাজ গেল, হ্যাড গেল, অ্যামিজার গেল, এবার ওয়াজ কোথায় বসে, ওয়ার কোথায়, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার ওয়াজ অ্যান্ড থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ওয়াজ। তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার বাদ দিয়ে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বাদ দিয়ে বাকি যে সমস্ত জায়গাটা সেখানে কিন্তু ওয়ার বসে, এটা কিন্তু জানা হয়ে গেল। তাহলে এইগুলো, এই ছোটো ছোটো কনসেপ্টগুলো কিন্তু আমাদের ভুল হয়ে যায়, কখনো কখনো আমাদেরই ভুল হয়ে যায়, তো তোমাদের তো হবেই। তাই আমরা এই রুলসটাকে, আমরাও যখন পড়াতে যাই, ছোটোদের পড়াতে যাই বা তোমাদের মতো স্টুডেন্টকে যাদেরকে পড়াতে যাই, তো পড়াতে গেলেই এই রুলসটাকে মন্ত্রের মতন প্রতিদিন একবার করে জানানো হয়। তো লক্ষ্মীর পাঁচালার মতন যখনই শিখতে যাবে তখনই কিন্তু এটা মাথায় রাখতে হবে। এবার আসবো আমরা শ্যাল আর উইল। শ্যাল কোথায় বসে, উইল কোথায় বসে। তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার শ্যাল, বাকি সমস্ত জায়গায় উইল। তাহলে এই যে শ্যাল আর উইল, শ্যালটা কোথায় বসে, উইলটা কোথায় বসে, এটা জানা হয়ে গেল। তাহলে উইলটা কোথায় বসে, তাহলে অর্থাৎ সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বারে কিন্তু কী হবে, উইল বসে। তাহলে শ্যাল কোথায় বসে, আই শ্যাল উই শ্যাল, মাথায় রাখবে যে আই শ্যাল উই শ্যাল। তাহলে আই শ্যাল উই শ্যালকে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার, তাহলে শ্যাল আর উইলের ব্যাপারটা জানা হয়ে গেল। এবার কখনো কখনো দেখি যে আমরা বলি যে আমরা বিদ্যালয়ে যাবো আর যাবই, এই যে কথাগুলো, তাহলে কেউ যে জিজ্ঞেস করে কি বিদ্যালয়ে যাবি, হ্যাঁ আই শ্যাল গো টু স্কুল। হ্যাঁ, যদি আমি বলি যে আই উইল গো টু স্কুল, তাহলে আমি বিদ্যালয়ে যাবো। এই যে যাবো আর যাবো এর মধ্যে পার্থক্যটা আমি জোরে বললাম না, কিন্তু আমি ইংলিশতে বলে দিলাম আই উইল গো টু স্কুল। তাহলে আই শ্যাল গো টু স্কুল হওয়ার কথা ছিল, হয়ে গেল আই উইল গো টু স্কুল। কেন হলো না, ওখানে একটা কিন্তু দৃঢ় প্রতিজ্ঞা হয়ে গেল, তো আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম আমি বিদ্যালয়ে যাবো।
এই যে তখন তাহলে কী হয়ে যাবে, আমরা দৃঢ় প্রতিজ্ঞ যখন হয়েই যাবে তখন কি হবে, শ্যালটা উইল হবে, উইলটা শ্যাল হবে। তো এইভাবে যদি আমরা কনসেপ্টটাকে মাথার মধ্যে নিই তাহলে আমার মনে হয় না যে টেন্স ওই 10টা 20টা মুখস্থ করলে, আমি বোর্ডে 20টা লিখে দিলাম, 20টা মুখস্থ করলে ওতে কিন্তু কোনো লাভ নেই। তাই বই থেকে 50টা করলে ওতেও কিন্তু কোনো লাভ নেই, কারণ লাভটাই হচ্ছে এইখানে যখন নাকি আমরা এই টেন্সটাকে পুরোটা জেনে যাব। এবার প্রত্যেকটা টেন্সের আবার কী ভাগ আছে তোমাদের একটুখানি বলে রেখে থাকো। যদি প্রেজেন্ট টেন্সে তাহলে প্রেজেন্ট টেন্সের আবার 4টে ভাগ। কী কী? প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এতগুলো কনসেপ্ট, অর্থাৎ ছোটো ছোটো কনসেপ্ট হলে কিন্তু কনসেপ্টটা বড়, অর্থাৎ সবগুলো এক জায়গায় করলে কিন্তু একটা বড় কনসেপ্ট হয়ে যাবে। আর এই কনসেপ্টটাকে যদি ঠিকঠাকভাবে মাথায় সেট করতে পারি তাহলে আমাদের কোনো সমস্যাই হবে না। এবার দেখো যে এইগুলো বললাম, এইগুলো যদি আমাদের না জানা থাকে তাহলে আমরা ওই 4টে প্রকার টেস্টটা কী করে করবো? এতেই সন্তুষ্ট নয়, তাহলে এরপরেও কী আছে? অর্থাৎ সেই সেন্টেন্সটাকে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে সেই আবার অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ আছে, ইন্টারোগেটিভ আছে। তো এত কিছু যদি জানতেই হয় তাহলে আমাদের ফিচার্সগুলো জানতে হবে, অর্থাৎ এই কনসেপ্টটাকে ভালো করে জানতে হবে। তাই আমি বলবো টেন্স তোমরা সবাই জানো, আমি বলবো না কেউ জানো না, সবাই জানুক এবং কম বেশি সবাই জানো। আমি বলবো যে ভালোই জানো। এই ভালো জানার সত্ত্বেও কিন্তু কি হচ্ছে না, এইগুলো যদি তোমাদের একটু মাথার মধ্যে ঢোকানো থাকে, অর্থাৎ তোমরা যদি এই কনসেপ্টটাকে মাথার মধ্যে নিয়ে রাখতে পারো তাহলে কিন্তু আমার মনে হয় যে কোনো জায়গার থেকে একটা নম্বর বাদ যাবে। কারণ টেন্সের উপরে বেস করেই কিন্তু পরীক্ষাটা হবে না, ওখানে কিন্তু 2-3টে নাম্বার থাকবে। ওই 2-3টে নাম্বার নিতে গেলে এত কিছু জানতে হবে। আর কি করতে হবে না, একটা সেন্টেন্স লিখতে গেলে, যে কোনো একটা সেন্টেন্স লিখতে গেলেই কিন্তু টেন্স এসে হাজির হয়ে যাবে। তাহলে এটা গেল প্রেজেন্টে, তাহলে পাস্ট টেন্স এরকম আছে, তাহলে 3-4-12 করে প্রত্যেকটায় 12-3-12 36টা আছে। 36টাই কিন্তু তোমাদের জানতে হবে। তার উপর রয়েছে কি, তার উপর রয়েছে ব্যতিক্রমী কিছু রুলস। এই ব্যতিক্রমী রুলসগুলোও জানতে হবে, অর্থাৎ এই 3-3-36টা জানার পরেও কিন্তু কী করতে হবে না, আমাদের ব্যতিক্রমী রুলসগুলো জানতে হবে। আর এই ব্যতিক্রমী রুলসগুলো জেনে গেলে ভাববে যে তোমরা একটা হাই স্কুলের টিচার হয়ে গেছে, নট প্রাইমারি স্কুলের টিচার। একেবারে হাই স্কুলের টিচারদের যেমন মেরিট থাকে, অর্থাৎ হাই স্কুলের ইংরেজি যারা পড়ায় তারা সাধারণত কী হবে, এইগুলোকে গুলে খেয়ে এসছে। আমি কোনো টিচারকে ছোটো করবো না, সব টিচারই কিন্তু এটা জেনে এসছে। তবে দেখো আমাদের মাঝে মাঝে ভুল, এই যে আমাদের বলতে গেলে কখনো কখনো একটুখানি ভুল হয়ে যায় কোথাও কোথাও, কিন্তু সেটাকে শুধরে দেয়। অর্থাৎ ভুল মানুষ মাত্রই করে, শুধরানো কিন্তু মানুষই শুধরায়। তাই আমি ভুল করব, তোমরা বলে দেবে, আমরা শুধরে নেবো। তোমরা ভুল করবে, আমরা বলে দেবে এটা ভুল হচ্ছে। তো এইভাবেই তো চলতে হয়, অর্থাৎ এইভাবে দেওয়া নেওয়ার মধ্যে দিয়েই কিন্তু এডুকেশন সিস্টেমটা চলে। আর এই সিস্টেমের বাইরে গেলে কিন্তু আমাদের আর 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করা হবে না। তাই আমি বলবো টেন্স শেখার আগে এইগুলো আজকেই কিন্তু আর দেরি না করে কি করবে না, আজকেই কিন্তু এই পুরো কনসেপ্টটাকে ভালো করে ঝালিয়ে নেবে। তার উপরে আসবে টেন্স, অর্থাৎ টেন্সের 4টে ভাগ এবং প্রত্যেকটা ভাগ কীভাবে ধরবে টেন্সটাকে, কীভাবে টেন্সটাকে করবে, কীভাবে ছাড়বে, এটা কিন্তু পুরোটা বোর্ডে লিখে সুন্দর করে দেবো। তাহলে কী হবে, তোমাদের আর কোনো জীবনে কোনো দিন একটা সেন্টেন্স লিখতে গেলে ভুল যেটা আসে সেই ভুলভ্রান্তি আর হবে না। এবং তোমরা কিন্তু এইচএস তথা 11 ক্লাসে, অর্থাৎ 11 ক্লাস তথা সবচেয়ে বড় গিয়ে ফাইনাল যেটা 12 ক্লাসে কিন্তু তোমরা 95 অ্যাবাভ মার্কস, অর্থাৎ 98, 99, 100 এই মার্কসটা অ্যাচিভ করে কিন্তু তোমরা এগিয়ে যাবে। যারা অনার্স করে তাদের জন্য কিন্তু এই খুঁটিনাটি জিনিসগুলো খুবই ভালোভাবে জানতে হবে, অর্থাৎ জানা না, খুব ভালোভাবে জানতে হবে এবং ব্যতিক্রমী রুলসগুলো কিন্তু ভালোভাবে জানতে হবে। তাই এই জানতে গেলেই কিন্তু কী করতে হবে না, দ্য লার্নিং চ্যানেলের বড় ভিডিও যেতে হবে, দেখতে হবে। অর্থাৎ এই বড় ভিডিওটাই, যে ভিডিওটা শেয়ার করছি এই ভিডিওটা তোমরা ভালো করে দেখবে। আর আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা অবশ্যই প্রয়োজনে একটা করে লাইক দিয়ে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রয়োজন মানে কি বলি কেন, প্রয়োজন মানে একটা লাইক দিলে আমরা উৎসাহিত হয়, তোমরাও জানতে পারো। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর নতুন যারা সাবস্ক্রাইবার হচ্ছে, অর্থাৎ ভিডিওটা যারা দেখছো তারা কী করে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশের টাকা বেল আইকন বটনটি অন করে দেবে। তাহলে কী হবে, তোমাদের কাছে সকল আগে ভিডিওটি চলে যাবে আর তোমরাও কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। শিক্ষা এমন একটা জিনিস যেটা দান করলে কমে না, যেটা দান করলে বরঞ্চ বাড়ে। তাই আমি বলবো তোমাদের সাথে শেয়ার করার সাথে সাথে কিন্তু এই যে বলার সাহস তোমাদের সামনে পেয়েছি, অর্থাৎ বলতেই কিন্তু আজকে এই জায়গায় দাঁড়িয়েছে, তাও তোমরাও কিন্তু এই জায়গায় চলে যাবে। তাই লাইফে সেটেল হতে গেলে কিন্তু আমাদের টেন্সটাকে জানা খুবই দরকার। তাহলে চলে যাও লার্নিং চ্যানেলে, গিয়ে কিন্তু তোমরা ভিডিওটি ভালো করে দেখো, অর্থাৎ এটাই লার্নিং চ্যানেল। গুড বাই ফ্রেন্ডস।